আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আসলে বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে আজকাল খুব সমস্যাটা হচ্ছে কোন বিষয়টা নিয়ে কথা বলবেন। একদিকে পত্রিকা জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে, গ্রামে গঞ্জে মানুষকে নির্বিচারে হত্যা করে রেল লাইনের পাশে অথবা ঝোপঝাড়ে টানিয়ে রাখছে আত্মহত্যা বলে। 7 বছরের শিশু পিতামাতার অনুপস্থিতিতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে কঙ্কাল করে ফেলছে। ইত্যাকার ঘটনা একদিকে, অন্যদিকে হচ্ছে আমাদের যে বাংলাদেশটি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, অসংখ্য নারীর ইজ্জত, অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশটি একটি বিশাল সমস্যার সম্মুখীন। আমাদের যে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র 53 বছরে যারা একবারও আমাদের দেশের দিকে কুদৃষ্টি দেয়নি, সেই রাষ্ট্রটির সাথে পায়ে পা দিয়ে একটি যুদ্ধ বাঁধানোর অসনিস চেষ্টা চলছে। আজকে আমি মূলত এই ভারত এবং বাংলাদেশের যে এই সমস্যা, এর সমাধান কি এবং কোথায় যাচ্ছি আমরা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, আমাদের এই সমস্ত মুক্তিযোদ্ধারা গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। আপনারা জানেন ভারতের অস্ত্র, ভারতের অর্থ এবং ভারতের ট্রেনিং, তারপরে বাংলাদেশে যুদ্ধ, ভূখণ্ড ভারতের, যুদ্ধ বাংলাদেশে। তারপর প্রায় 8.5 মাস যুদ্ধ চলার পর দেখা গেল যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমেরিকা এবং চায়না কুদৃষ্টি দিয়ে এখন অন্যভাবে আমাদের স্বাধীনতার যে তৃষা, আমাদের স্বাধীনতার যে পিপাসা, সেটাকে অন্যভাবে রুদ্ধ করার চেষ্টা করছে। আমেরিকা একটি সত্য নৌবহর পাঠালো। আমেরিকার সত্য নৌবহরটি আরব সাগর পর্যন্ত আসলো। আসার পর জাতিসংঘ রেজুলেশন করার চেষ্টা করলো, একমাত্র রাশিয়া সেটাতে ভ্যাটো দিল। তারপর দেখা গেল এখন যদি আমেরিকার সেনাবাহিনী ভারতের বন্দরে বা বাংলাদেশের বন্দরে এসে যদি ঘাঁটি গাড়ে, আর চায়না এবং আমেরিকার শক্তি নিয়ে যদি এই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তান বাহিনী যুদ্ধ শুরু করে, হত্যাযজ্ঞ শুরু করে, তাহলে বাংলাদেশের পক্ষে এই স্বাধীনতা অর্জন করাটা খুব কঠিন হয়ে যাবে। আপনারা জানেন এই বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। তখন এই ভারত মহাসাগরে আমেরিকার সত্য নৌবহর আসার আগেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা ঝুঁকি নিতে চাইলেন। তো ঝুঁকি নিতে গেলে ভারতের ভূখণ্ড ঝুঁকির মধ্যে পড়ে। তখন তারা রাশিয়ার সাথে একটি মৈত্রী চুক্তি করলেন যে যদি ভারত আক্রান্ত হয়, রাশিয়া তাদের পাশে এসে দাঁড়াবে। এই মৈত্রী চুক্তিটা করার পরে এই 6 ডিসেম্বরে এসে ভারতের বাহিনী সরাসরি বাংলাদেশি সেনাবাহিনীর সাথে পাকিস্তানের বিরুদ্ধে অংশগ্রহণ করে। আর এই 10 দিনের ভেতরে বাংলাদেশটিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করে। তার মানে হচ্ছে মূলত বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের মুক্তিবাহিনী, বাংলাদেশের জনগণের আন্দোলনটা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে যখন আন্তর্জাতিক একটা খেলা এখানে শুরু হয়ে যায়, তখন ভারত এই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য নিজের সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে যুদ্ধ করে এই দেশটি জয়লাভ করেছিলেন। এখন খেয়াল করে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডের প্রতি, এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির প্রতি, এদেশের নদী, এদেশের খাল বিল, গ্রাম গঞ্জের প্রতি যদি ভারতের কোনো লোভ থাকতো, তাহলে 1971 সালের পর ভারত কিন্তু তার সেনাবাহিনী উঠিয়ে নিতেন না। বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 সালে যখন ব্রিটেন হয়ে যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন, তিনি প্রথমে ভারতে এসেছিলেন। ভারতে এসে ইন্দিরা গান্ধীকে বললেন যে 26শে মার্চ আমার স্বাধীনতা দিবস, সেই দিবসের আগে আপনি আপনার সেনাবাহিনী উইথড্র করে নেন। ইন্দিরা গান্ধী কিন্তু
সেই কথা মতো 26শে মার্চের আগে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত সেনাবাহিনীকে তুলে নিয়েছিল। তারপরে আসেন বাংলাদেশ এই 53 বছরে বাংলাদেশের কোনো একটি গ্রাম, কোনো একটি পাড়া, এক খণ্ড ভূমি ভারত কখনো দখল করে নিয়েছে এরকম কোনো নজির ইতিহাসে আমরা কখনো শুনিনি। আপনারা দেখেন বাংলাদেশের সাথে ভারতের ইন্দিরা এবং মুজিব একটা চুক্তি হয়েছিল, বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, ছিটমহল যে আছে, এই ছিটমহলগুলার বিনিময় করার জন্য, অর্থাৎ ছিটমহলের মানুষের রাজনৈতিক আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি দেওয়া এবং ছিটমহল সমস্যার সমাধান করার জন্য। কিন্তু ভারতের পার্লামেন্ট সেটি রেকটিফাই হয়নি বঙ্গবন্ধু হত্যার পর। তারপরে মোদী সরকার 2021 বা 22-এ এসে সেটিকে পাশ করিয়ে দিলেন। দেওয়ার পর ভারতের ভেতরে বাংলাদেশের যে পরিমাণ ভূমি রয়েছে এবং বাংলাদেশের ভেতরে ভারতের যে পরিমাণ ভূমি রয়েছে, এটার মধ্যে 1500 হেক্টর ভারত বেশি পায়। ভারতের মোদী সরকার বললেন এই 1500 হেক্টর বাংলাদেশকে দান করে দিলাম। বাংলাদেশকে 1500 হেক্টর দান করে সীমারেখাটি সঠিকভাবে ঠিক করে ভারত সমাধান করে দিল। তার মানে দেখেন, যখনই কোনো সমস্যা বাংলাদেশের সাথে হয়েছে ভারত কিন্তু ছাড় দিয়েছে, বাংলাদেশকে কম দেয়নি। এক, দ্বিতীয় আরেকটি ঘটনা দেখেন, বাংলাদেশের যে তালপট্টি নামক যে এরিয়াটি আছে, ওই সীমানা অঞ্চলে ভারত 1947 সাল থেকেই 25,000 স্কোয়ার কিলোমিটার সমুদ্র সীমা তাদের দাবি করে সেটা দখলে রেখেছিল। এই মোদী সরকারের সময়ে 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদী সরকারকে বললেন, দেখেন এটা নিয়ে দুই দেশের মধ্যে একটা মনোযাতনা আছে, একটা কাজ করেন, আমরা থার্ড কান্ট্রিতে একটা আরবিট্রেশন করি। আরবিট্রেটররা যদি বলে আপনারা নিয়ে যান, আর যদি বলে যে না এটা বাংলাদেশের ভূখণ্ডে পড়বে, তাহলে আপনারা ছাড়ে দিবেন। তখন মোদী কিন্তু রাজি হলেন। তারপরে আপনারা জানেন জার্মানিতে এবং নেদারল্যান্ডে দুইটা জায়গায়, একটা বার্মার সাথে আর একটা ইন্ডিয়ার সাথে, আমাদের একটা আরবিট্রেশন হলো। সেই আরবিট্রেশনে আরবিট্রেটররা ঘোষণা দিলেন যে 20,500 কিলোমিটার বাংলাদেশ পাবে আর 4,500 কিলোমিটার ভারত পাবে। ভারত সেটা মেনে নিছে। মেনে নিয়ে এই 75 বছর দখলে থাকা সমুদ্র সীমাটি বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। তাহলে আপনারা বোঝেন, ভারত একটি বড় রাষ্ট্র, শুধু অর্থনৈতিকভাবে বড় তা না, সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক যে গুরুত্ব, এই গুরুত্বের দিক থেকে ভারতের সাথে আমাদের যায় না। কিন্তু তারপরেও ভারত আমাদেরকে সহানুভূতি দেখিয়েছে। আমাদের দেশ, আমরা বলি নদীমাতৃক দেশ, নদী যার মাতা। বাংলাদেশের মা হচ্ছে নদী, আর নদীর মা হচ্ছে ভারত। কারণ আমাদের যে 54টি নদী, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, যত নদী আমাদের রয়েছে, এই সমস্ত নদীর উৎপত্তিস্থল ভারত। দু একটা নদী চায়নায় উৎপত্তি, তাও চায়না থেকে আসতেও ভারত হয়ে এসছে, আর বাকি সব ভারত এবং হিমালয়ে উৎপত্তি হয়েছে, ভারতের ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই বাংলাদেশের মা যে নদী, এই নদীর মালিকানা আমাদের, কিন্তু এই নদীর মা ভারতের। এই ভারত যদি এখন দেখেন, খেয়াল করে দেখেন, ভারতের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। পানির ব্যবহার, বহুমাত্রিক ব্যবহার মানুষ এখন শিখে নিয়েছে। ভারত যদি এইসব নদীর পানি প্রত্যাহার করে, বাংলাদেশের পক্ষে কখনো ভারতের সাথে যুদ্ধ করে এইসব নদীর পানি বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না। কিন্তু ভারত সেটা করছে না। দু একটা নদীতে পারাক্ষাতে বাদ দিয়েছে, গঙ্গা নদীতে। তারপরেও কিন্তু এই বাঁধের সাথে আমাদের পানির জন্য হাহাকার ছিল। আমরা অনেককে লং মার্চ করতে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লং মার্চ করেনি। বন্ধুত্বের নিদর্শন দেখিয়ে ভারতের সাথে বসে 98 সালে একটি পানি চুক্তি করেছিল, যেই পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে, 2026-এর সেপ্টেম্বরে। তাহলে আপনারা বোঝেন যে এই 26 সেপ্টেম্বরে ভারত যদি এই গঙ্গার পানি চুক্তিটি নবায়ন না করে, তাহলে বাংলাদেশের হার্ডিন স্প্রিংসের নিচ দিয়ে যে আগে এই ট্রাক চলতো, সেই ট্রাক আবার চলতে শুরু করবে। খাদ্য উৎপাদন বিশাল ঘাটতি হবে, রবি শস্য উৎপাদনে বিশাল ঘাটতি হবে। বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
সত্তা অর্জন করেছিল সেটা আবার ধূলিসাৎ হয়ে যাবে। তার মানে ভারত আমাদের চারপাশে অবস্থিত একটি দেশ। এই দেশের তিন পাশে এই দেশের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশকে 18 কোটি মানুষ নিয়ে তার এই সুজলা সুফলা ভূমির উর্বরতা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। এখন বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে জিহাদ করছে, ওই শাহওয়াহাদিদের মতো যারা গলা চিল্লাচ্ছে, তারা আসলে কারা? ওরা হচ্ছে 1971 সালে যারা পরাজিত হয়েছে তাদের বংশধর। অর্থাৎ ওরা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতাও চায়নি। 47-এ তারা পাকিস্তান চায়নি, আর 71-এ বাংলাদেশ চায়নি। তারা আবার ভারতে ফিরে যেতে চায়, কারণ গাজওয়াতুল হিন্দ নামে তারা একটা জঙ্গি সংগঠন করে সমগ্র ভারতবর্ষে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে চায়। তাই তারা এই ভারতের সাথে পায়ে পা দিয়ে এই যুদ্ধ শুরু করেছে। তারা শুধু ভারতের সাথে যুদ্ধ শুরু করেছে তা না, আপনারা দেখেন তারা শুরু করেছে হিন্দু নিধন। হিন্দু মানুষ হলে তাকে পুড়িয়ে হত্যা করা। এই যে হিন্দুকে পুড়িয়ে হত্যা করা হলো, দীপু দাসকে, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, তাকে এইভাবে মরতে হলো এই স্বাধীন বাংলাদেশে। কোন যুক্তিতে? কেন? সে তো কিছুই বলে নাই। এই শাহওয়াহাদি যেভাবে এখানে সেখানে দুর্ব্যবহার করেছে, রাজনৈতিকভাবে সামাজিকভাবে এটা সমাজের একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছে, এই নষ্ট হাতির মতো এই কিন্তু কিছুই কখনো বলে নাই, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। এখন এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, ভারত ধরে নিয়েছে, ভারত বুঝতে পেরেছে যে পাকিস্তানের বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে। কার সহযোগিতায়? এই জামায়াতে ইসলামের সহযোগিতায়, এই উগ্র মৌলবাদীদের সহযোগিতায় এই জামায়াতে ইসলামী বাংলাদেশে অলরেডি পাকিস্তানের ক্যাম্প শুরু করে দিয়েছে এবং এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চায়। এই যুদ্ধ করতে গেলে ভারতের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের যে চারপাশ, আসামে, ত্রিপুরায় এবং শিলিগুড়িতে আপনি যা দেখেন, সেখানে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে। ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা সীমানাকে সোজা করে ফেলবে, তাহলে আপনাদের লালমনিরহাট, কুড়িগ্রাম, গ্রেটার রংপুর, দিনাজপুর, কুমিল্লা, চিটাগং, নোয়াখালী ভারত কিন্তু সোজা করে নিয়ে নেবে। আর এটা যদি চলে যায়, বাংলাদেশের 1/3 ভূমি এবং সিলেট সহ 1/3 ভূমি বা 2/3 ভূমি অথবা 1/3 কমের দিকে চলে যাবে ভারতের পেটের ভিতরে। আপনি যুদ্ধ করবেন? যুদ্ধ করেন। ভারতের সাথে যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য বাংলাদেশের নেই এবং থাকার কথাও না। কারণ হচ্ছে দেখেন, ভারত হচ্ছে 150 কোটি মানুষের দেশ। তাদের যোদ্ধা, তাদের রিজার্ভ ফোর্স, তাদের পুলিশ, আনসার, বর্ডার সিকিউরিটি গার্ড সব কিছু মিলিয়ে প্রায় 1.25 কোটি মানুষ যুদ্ধ করার জন্য তৈরি। আর আপনার আছে কি 1,80,000 সেনাবাহিনী আর 1,80,000 পুলিশ বাহিনী। এই 3-4 লাখ আনসার মানসার মিলিয়ে আপনি যদি যুদ্ধে যান, ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের 3 দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করা শুরু করে, তারপরেই কিন্তু আপনার বাহিনী পেশাবের তলে ডুবে যাবে। তাহলে এখন বুঝতে হবে ভারতের সাথে কি আমাদের সমঝোতা দরকার, ঐক্য দরকার, নাকি যুদ্ধ দরকার। আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা, আমরা সামাজিকভাবে আমাদের সমাজকে উন্নত করা, আমাদের মানুষের জীবন মান উন্নত করা, আমাদের শিক্ষাকে উন্নত করা, ট্রান্সপোর্টেশনকে উন্নত করা, মানুষের জীবনের মান বৃদ্ধি করা। এই জামায়াতে ইসলামী, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী কখনো এটা চায় না। তারা চায় এই সমাজে সবসময় একটা ফিতনা তৈরি করে রাখতে। আর এই ফিতনার ধারাবাহিকতায় ভারতের সাথে আজকে পায়ে পা দিয়ে যে সংগ্রাম, যে আন্দোলন বাংলাদেশে এই শাহওয়াহাদিরা শুরু করেছে, সেটা সমাধান করতে গেলে বাংলাদেশ তার অর্ধেক ভূখণ্ড হারাবে। এই ভূখণ্ড উদ্ধার করার জন্য আমেরিকাও আসবে না, চায়নাও আসবে না, আর জামায়াতের বাপদাদা যারা পাকিস্তানে আছে তারাও আসবে না। আসুন, ভারত একটি মহান জাতি। এদের 6000 বছরের সভ্যতার ইতিহাস, সিন্ধু সভ্যতার ইতিহাস। এই ভারতবর্ষের মানুষেরা সভ্য
ভদ্র ভালো ছিল বলেই আরব থেকে মুসলমানরা এসে ধীরে ধীরে এখানে বসতি স্থাপন করেছে, পরিবার তৈরি করেছে এবং নিজেদের রাষ্ট্রও তৈরি করেছে। ভারতের মানুষ যদি শুরু থেকেই বৈরীভাব হতো, হিন্দু বৌদ্ধ যারা আছে তারা যদি শুরু থেকেই টলারেন্স না হতো, তাহলে এই ভারতবর্ষে মুসলমানের এত বিকাশ ঘটতো না। মুসলমানরা এই বিকাশমান জাতি হিসেবে দুটি রাষ্ট্র তৈরি করতে পারত না। ভারতের মানুষ সহনশীল এবং অন্য মতের প্রতি পথের প্রতি তাদের যে শ্রদ্ধা ছিল, বহু জ্ঞানী গুণী ঋষি এই ভারতে জন্ম হওয়ার কারণে তারা শ্রদ্ধাশীল ছিল। তাদের বই ছিল, তাদের সাহিত্য ছিল, তাদের কবিতা ছিল, গল্প ছিল, গান ছিল, তাদের সামাজিক ধারাবাহিকতা ছিল। এই সিন্ধু সভ্যতার অববাহিকায় এই মুসলমানের যে আজকের অবস্থান, এই অবস্থানের মূল কারণ হচ্ছে হিন্দুদের বদান্যতা। আর সেই হিন্দুদেরকে মুসলমান নামের এই জামাতিরা, এরা আসলে মুসলিম বলে বিশ্বের বেশিরভাগ আলেম মনে করে না, এই মওদুদিবাদকে একটা ফেতনাবাদ মনে করে। এরা এই হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণের কারণে এই দুইটা জাতির মধ্যে নানানভাবে সংগ্রাম লেগে আছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চিরদিনের। মূল সমস্যা একটাই, ধর্ম। হিন্দুদের ধর্মকে মুসলমানরা ঘৃণা করে, মুসলমানদের ধর্মকে কিন্তু হিন্দুরা ঘৃণা করেনি। যদি করত, 1200 সাল থেকে 1800 সালের ভিতরে এত মুসলমান এই দেশে কখনো হতো না। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ কোনটি? ভারত। আপনি যদি যান, খবর করে দেখেন, ইন্দোনেশিয়া কাগজে কলমে থাকলেও 29 বা 30 কোটি মুসলমানের দেশ যদি ইন্দোনেশিয়া হয়, ভারতে প্রায় 32 কোটির মতো মুসলমান আছে। এই মুসলমান প্রতিদিন বাড়ে। কই, ভারত থেকে তো মুসলমান বাংলাদেশে আসে না, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে যেতে হয়। কারণ বাংলাদেশে হিন্দুদেরকে দলমত নির্বিশেষে নানান জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা হয়। যেই প্রেশারের কারণে থাকতে না পেরে অনেকে বাপদাদার বিটা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। আর ভারতে যে 32 কোটি মুসলমান, এদেরকে কিন্তু বাংলাদেশে আসতে হয় না। বিহারে যান অসংখ্য মুসলমান, আসামে যান অসংখ্য মুসলমান, কলকাতা যান অসংখ্য মুসলমান, হায়দ্রাবাদে যান অসংখ্য মুসলমান। তাইলে এই মুসলমানরা যদি ভারতে বসবাস করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, দিনের পর দিন ওদের পরে কোনো অত্যাচার নির্যাতন না থাকে, তাহলে বাংলাদেশের এই কুলাঙ্গাররা কেন হিন্দু ধর্মের মানুষের প্রতি এই অত্যাচার নির্যাতন করে? তবে এটা সত্য, ভারতে যে একবারে মুসলমানের প্রতি কোনো ধরনের বিরাগ নেই, আছে। বিরাগ না থাকার কোনো কারণ নেই, আছে। মানুষ যেখানে আছে কিছু কিছু সমস্যা সেখানে থাকবে। যেই দেশে মুসলমানের শুধু মুসলমানদের, যেমন পাকিস্তানের আরেকটি অঞ্চলের সাথে যুদ্ধ চলছে। এই যে বাংলাদেশের মানুষ বিরাগ হয়েছে কেন? আমরা তো মুসলমান ছিলাম, পাকিস্তানের লোকে বিরাগ হয়েছে না? হয়েছে। এটা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামী এবং জঙ্গি অন্যান্য যেসব সংগঠন আছে, তারা ভারত বিরোধিতাকে তাদের একটা আদর্শ হিসেবে নিয়েছে। এই আদর্শটা হচ্ছে মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। যেমনটা আমি বলছিলাম যে প্রথম দিক থেকে যদি হিন্দুরা যদি স্ট্রংভাবে মুসলমান ধর্মের বিরোধিতা করত, তাহলে এদেশে ইসলাম প্রসার হতো না। আসুন, যুদ্ধ নয়, এই ভালো একটি প্রতিবেশী, এই বন্ধুপ্রতিম সংস্কৃতিবান বুদ্ধিভিত্তিক চেতনার সমাজের একটি প্রতিভূ হচ্ছে ভারত। সেই মহাভারতের সাথে আমাদের এই সমস্যাটিকে আলোচনার ভিত্তিতে সমাধান করে দুটি রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে আমরা সহ অবস্থান করি। যুদ্ধ নয়, শান্তি চাই। প্রথম বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা নেই। প্রথম কোন বক্তব্যে, কার বক্তব্যে? আপনারা জানেন যে আজকে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 1.5 যুগের কাছাকাছি সময় পরে, 17 বছর পরে বাংলাদেশে এসছেন। এবং বাংলাদেশে এসে তার দীর্ঘ অপেক্ষার পরে তার একটা বক্তব্য শুনলাম, এবং পরেও অনলাইনেও শুনলাম, একাধিকবার বক্তব্যটা শুনেছি। তাতে বেশ কিছু ইতিবাচক বিষয় আমার কাছে চোখে লেগেছে পর্যবেক্ষক হিসেবে, সেগুলোই আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তার আগে দেখি যে তারেক রহমান দেশে ফিরলেন। এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, এর মধ্যে প্রধান 3টি রাজনৈতিক দল, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস সদা সর্বদা ডাকেন যে কোনো সংকট পড়লে, বিএনপি, জামাত, এনসিপি।
বিএনপির প্রধান নেতা দেশে ফিরলেন, কিন্তু তাকে এয়ারপোর্টে কিংবা 300 ফিটে যে স্থানে তার সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেখানেও এনসিপি কিংবা জামাতকে যেতে দেখা যায়নি, তাকে শুভেচ্ছা জানাতে বা স্বাগত জানাতে যেতে দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের আগমনকে সুস্বাগতম জানিয়েছেন। আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও তার দীর্ঘ স্ট্যাটাসে তারেক রহমানের আগমনকে স্বাগতম জানিয়েছেন। শফিকুর রহমান 2 লাইনে স্বাগত জানিয়েছেন। যাই হোক, এটি গেল একটা বিষয়। আরেকটি বিষয় যে তারেক রহমানের যে বক্তব্য শুনলাম, তাতে তিনি বক্তব্যের শুরুর দিকেই আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন। গত 1.5 বছর যাবৎ আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে উল্টো পথে যেতে দেখছি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মারক ভাঙচুর করতে দেখছি, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে যেতে দেখছি, তখন তারেক রহমানের দল বিএনপিও কিন্তু খুব একটা সোচ্চার ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে তারেক রহমান দেশে আসা এবং দেশে আসার আগে থেকেই লন্ডন থেকে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা বলছেন এবং আজকের বক্তব্যেও তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন। এবং তিনি বলেছেন সবাই মিলে দেশ গড়বার কথা বলেছেন। যে বাংলাদেশের স্বপ্ন দেখে একজন মা যেমন তার সব সন্তানকে সমানভাবে দেখেন, তারেক রহমান ঠিক তেমন একটা ইঙ্গিত দিয়েছেন যে সবাই মিলে দেশ গড়বেন। তিনি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে সত্যিকার অর্থে বিগত আওয়ামী লীগের বিরুদ্ধে একটি নেতিবাচক শব্দ ব্যবহার করেননি। শুধুমাত্র 2 জায়গায় তিনি নাম উল্লেখ না করে স্বৈরাচার শব্দটি ব্যবহার করেছেন, বিশেষ করে গুম খুন এই প্রসঙ্গটি নিয়ে, কিন্তু আওয়ামী লীগের নামে কোনো বিশুদ্ধার করেননি। একটি বার তিনি ফ্যাসিস্ট বলেননি। হ্যাঁ, অনেক আওয়ামী লীগাররা হয়তো বলবেন তিনি জুলাইয়ের কথা বলেছেন, তিনি হাদির কথা বলেছেন। হাদির কথা বলবেন, জুলাইয়ের কথা বলবেন, কারণ জুলাই হাদি তাদের উপর ভর করে তারেক রহমান দেশে এসেছেন। এবং আমরা বলছি, সবাই বলছে যে চরম মৌলবাদী শক্তির হাতে দেশ চলে যাওয়ার থেকে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসাটা খুব জরুরি ছিল। এবং তারেক রহমান তার বক্তব্যে কিং মার্টিন লুথারের একটি বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিমের আলোকে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এবং তার একটা পরিকল্পনা আছে, দেশ গড়ার পরিকল্পনা। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং আওয়ামী লীগ নিয়ে আরেকটা কথা বলেছেন, বিশেষ করে পরোক্ষ ইঙ্গিত দিয়ে। তিনি আসলে সরাসরি না বললেও পরোক্ষ ইঙ্গিত দিয়ে বলেছেন যে খালেদা জিয়ার সাথে কি হয়েছে বিগত 15, 16, 17 বছরে আপনারা জানেন, এতটুকুই। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আওয়ামী লীগ নিয়ে তিনি সরাসরি একটি নেতিবাচক কথা বলেননি। এটি আমি আমার জায়গা থেকে, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগার যারা বিএনপি করেন, তারা তাদের মতো করে কথা বলবেন, আওয়ামী লীগাররা আওয়ামী লীগের মতো করে কথা বলবেন। আমি যতক্ষণ কোনো একটা রাজনৈতিক দলের সরাসরি কর্মী নয়, যতক্ষণ কোনো একটা রাজনৈতিক দলে সরাসরি যোগ না দিয়েছি, ততক্ষণ পর্যন্ত তো আমি সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করব না। আমার শক্তির জায়গা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এর বাইরে এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে আমি তাদের জন্য কথা বলবো। কেউ যদি ভালো করে ভালো বলবো, অবশ্যই বলবো ভালো কথা। কারণ তারেক রহমান খুব ভালো, এটি অবশ্যই ইতিবাচকভাবে, তার আগমনটা ইতিবাচকভাবেই দেখতে চায়। এবং তারেক রহমান সামনের দিনগুলোতে বেশ কিছু সমস্যার মধ্যে পড়বেন, বিশেষ করে জামাত এবং এনসিপি যতই তাকে ফেসবুকে স্বাগত জানান না কেন, সরাসরি না যান, তারা কিন্তু ভবিষ্যতে তার জন্য, তিনি যদি ক্ষমতায় যান, ক্ষমতায় যে যাচ্ছেন এটাও স্বস্তির নয়। কারণ সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নয়, একটা একপাক্ষিক নির্বাচন, একটা পাতানো নির্বাচন। এবং ক্ষমতায় তিনি ইতিমধ্যে চলে গেছেন, নির্বাচনটা না করলেও হয়। আমি আজকে আরেকটা বক্তব্যও বলেছি যে যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হলো, তাতে প্রধানমন্ত্রীর প্রোটোকল তিনি আজকেই পেয়ে গেছেন। জাস্ট একটা আনুষ্ঠানিকতা, 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, তিনি ক্ষমতার মসনদে বসবেন। এবং ক্ষমতার মসনদে তিনি বক্তব্যে যে বলেছেন যে সবাইকে নিয়ে কাজ করবেন,
এই সবাইকে নিয়ে যদি কাজ না করেন, উগ্রপন্থী, ধর্মীয় উগ্রপন্থী, তাদেরকে যদি প্রশ্রয় দেন, তাদেরকে দমন করতে হবে প্রয়োজনে। দমন না করলে তারা কিন্তু সাপের ফনা তুলে বসে আছে, ফোঁস করে ফোঁস দিয়ে দেবে। আবার আওয়ামী লীগ কিন্তু বসে থাকবে না। আওয়ামী লীগ আজকে নেই, আওয়ামী লীগ অবশ্যই সংগঠিত হবে। এবং আওয়ামী লীগের এই যে আজকে আওয়ামী লীগ ছাড়া তারেক রহমান নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছেন, এটা কিন্তু তারেক রহমান ক্ষমতার জন্য একটা রিস্কি ম্যাটার। আবার সেই একপাক্ষিক নির্বাচন, একটা অবৈধ সরকারের অধীনে একপাক্ষিক নির্বাচনেই তিনি প্রধানমন্ত্রীর মসনদে বসবেন। মসনদে বসতে পারেন, কিন্তু ক্ষমতা কতদিন এনজয় করবেন সেটি একটা ব্যাপার। একদিকে জামাত বাধা হয়ে দাঁড়াবে, বিরোধী দল যদি জামাত হয়, আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে যথাযথ সুযোগ পায় তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে, এটি একটা ব্যাপার। আরেকটি জিনিস যে আওয়ামী লীগ বসে থাকবে না, আওয়ামী লীগ আসবে।